হ্যালো, শোনা যাচ্ছে তো? আচ্ছা, হয়ে গেল আমার। আচ্ছা, গত ক্লাসে আমরা সরল টিস্যু জটিল টিস্যু পার্থক্য পর্যন্ত পড়ছিলাম, তাই না? আর ভাজক টিস্যু স্থায়ী টিস্যু পার্থক্য পর্যন্ত পড়ছিলাম। ভাজক টিস্যু কি, স্থায়ী টিস্যু কি, কিভাবে সৃষ্টি হয়, স্থায়ী টিস্যু কিভাবে সৃষ্টি হয়, ভাজক টিস্যু অবস্থানের উপর ভিত্তি করে ভাজক টিস্যু গুলাকে বিভিন্ন নামে ডাকা হয়। হ্যাঁ, ভাজক টিস্যুকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, এগুলো সবগুলা ক্লিয়ার কিনা? গত ক্লাসে আমি পড়ায় আসছি। হ্যাঁ, তো একটা জিনিস বাদ দিছিলাম, সেটা বলছিলে আজকে পড়াবো, ওইটা গত ক্লাসে মাথায় আসেনি, সেটা হচ্ছে কোষাবকাশ, তাই না? কোষাবকাশ। এই যে ভাজক টিস্যুতে কখনো কোষাবকাশ থাকে না, আর স্থায়ী টিস্যুতে কোষাবকাশ থাকে। আচ্ছা, কোষাবকাশ মানে কি? হ্যাঁ, এটা বইয়ের এখানে লিখে রাখ। দাঁড়া, আমি এখানে আমার চালু করি। আচ্ছা, কোষ মানে কি? কোষ মানে তো সেল, তাই না? কোষ তো কোষই। তো কোষের সাথে কি লাগছে? অবকাশ। অবকাশ না? অবকাশ মানে কি? অবকাশ মানে হচ্ছে যে বৃদ্ধি হওয়া বা ফাঁকা জায়গা। তো এই ক্ষেত্রে এই চ্যাপ্টারে অবকাশ বলতে কি বুঝাইছে? ফাঁকা জায়গা। হ্যাঁ, ফাঁকা জায়গা। তো ফাঁকা জায়গা। কোষাবকাশ মানে কি? কোষাবকাশ থাকে না, মানে একটা কোষের সাথে আরেকটা কোষের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকবে না। বুঝতে পারছি? তার মানে কোষাবকাশ মানে কি? কোষাবকাশ মানে হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। আন্তঃকোষীয় ফাঁক। আন্তঃকোষীয় ফাঁক। হ্যাঁ, আন্তঃকোষীয় ফাঁক। আচ্ছা, তাহলে কোষাবকাশ মানে কি? আন্তঃকোষীয় ফাঁক। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে টিস্যু নিয়ে পড়ালেখা শেষ। এখন টিস্যুর উপরে যাব। টিস্যুর উপরে মানে কি? টিস্যু তন্ত্র। ওকে, টিস্যু তন্ত্র। টিস্যু তন্ত্র মানে কি? গত ক্লাসে বুঝাইছিলাম। টিস্যু তন্ত্র মানে কি দেখি বলতো, মনে আছে কিনা? হ্যাঁ, অনেকগুলা টিস্যু একত্রিত হয়ে সেম কাজ করবে, তাই না? অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে সেম কাজ করবে। আচ্ছা, তাহলে টিস্যু তন্ত্র একই ধরনের শারীরবৃত্তীয় বা যান্ত্রিক কাজ সম্পাদনে নিয়োজিত এক বা একাধিক টিস্যুকে কি বলতেছে? টিস্যু তন্ত্র বলতেছে। আচ্ছা, টিস্যু তন্ত্রকে আবার তিন ভাগে ভাগ করা যায়: এপিডার্মাল টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, আর ভাস্কুলার টিস্যু তন্ত্র। হ্যাঁ, এপিডার্মাল ওয়ার্ডটা দেখি কি তুই বুঝতে পারছিস না? এপিডার্মাল মানে কি দেখি বলতো? ডার্ম মানে কি? গত ক্লাসে বুঝেছি ডার্ম মানে কি। নাম দেখে বুঝিয়ে দিতে হবে। আবরণ, আবরণ। ডার্ম মানে আবরণ, আর এপি মানে কি? বাইরের আবরণ। বুঝতে পারছি? তাহলে এপিডার্মাল টিস্যু তন্ত্র তো। হ্যালো, হ্যাঁ শুনতেছস? আচ্ছা, তাহলে এপিডার্মাল টিস্যু তন্ত্র মানে কি? এপিডার্মাল টিস্যু তন্ত্র মানে হচ্ছে উদ্ভিদের বাইরের যে আবরণটা, যে টিস্যুগুলা গঠন করতেছে। বুঝতে পারছি? তো এপিডার্মাল টিস্যু তন্ত্র মানে কি? উদ্ভিদের বাইরের আবরণ আবরণ গঠনে যে টিস্যুগুলা জড়িত, ওই টিস্যুগুলাকে একত্রে কি বলতেছে? এপিডার্মাল টিস্যু তন্ত্র। আর ভাস্কুলার টিস্যু তন্ত্র মানে কি? ভাস্কুলার টিস্যু তন্ত্র মানে গত ক্লাসে একটু করে বুঝেছিলাম, জাইলেম আর ফ্লোয়েম। হ্যাঁ, পরিবহন, যে টিস্যুগুলা পরিবহন টিস্যু গঠন করে তাদেরকে কি বলতেছে? ভাস্কুলার টিস্যু তন্ত্র। পরিবহন টিস্যু কারা ছিল? পরিবহন টিস্যু ছিল হচ্ছে যারা জাইলেম আর ফ্লোয়েম আর কি। হ্যাঁ, ইয়া মূল থেকে পানি শোষণ করে যেটা সারা দেহে পৌঁছায় দিচ্ছে, এটা কি করতেছে? জাইলেম করতেছে। হ্যাঁ, আবার যে খাদ্য তৈরি হচ্ছে, খাদ্যের পুষ্টিগুলা যে আবার সারা দেহে পৌঁছায় যাচ্ছে, এটা কি করতেছে? ফ্লোয়েম করতেছে। তো এই টিস্যুগুলা যে গঠন করতেছে ওদেরকে বলতেছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। বুঝতে পারছি? হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ কই গেছিলি? আচ্ছা, ভুলে কেটে গেছে। আচ্ছা, তাহলে ভাস্কুলার টিস্যু তন্ত্র কি বলছি? যে ভাস্কুলার টিস্যু তন্ত্র হচ্ছে ওই টিস্যুগুলো নিয়ে গঠিত, যে টিস্যুগুলো হচ্ছে যে পরিবহন টিস্যু গঠন করতেছে। পরিবহন টিস্যু কি? পরিবহন টিস্যু হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। হ্যাঁ, জাইলেম কি করে? জাইলেম কি করে দেখি বলতো? হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। জাইলেম হচ্ছে মূল থেকে পানিটা শোষণ করে সারা দেহে পৌঁছায় দেয়। আর ফ্লোয়েম হচ্ছে যে খাদ্য থেকে পুষ্টিটা সারা ফল থেকে। হ্যাঁ,
ফল থেকে যে পুষ্টিটা পাচ্ছে ওই পুষ্টিটা সারা দেহে পৌঁছে দিচ্ছে। বুঝতে পারছি? তাহলে আমি আগে এপিডার্মাল টিস্যু তন্ত্র নিয়ে একটা আইডিয়া দিছি আর ভাস্কুলার টিস্যু তন্ত্র নিয়ে আইডিয়া দিছি, মাঝখানে গ্রাউন্ড টিস্যু তন্ত্র নিয়ে আইডিয়া দিই না। কেন আইডিয়া দিই না? কারণ এপিডার্মাল টিস্যু তন্ত্র আর ভাস্কুলার টিস্যু তন্ত্র বাদ দিলে উদ্ভিদের সারা দেহে গঠনে যে টিস্যু কাজ করে ওই টিস্যুগুলাকে নিয়ে বলতেছে কি গ্রাউন্ড টিস্যু তন্ত্র। বুঝতে পারছি? আচ্ছা, এখন হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র। এপিডার্মাল টিস্যু তন্ত্র বা এটাকে কি বলতেছে টোকিও টিস্যু তন্ত্র। এখানে যে লাইনগুলো দাগানো আছে এই লাইনগুলোর মাঝ দাগাই দেওয়া হবে আর এখান থেকে এমসিকিউ আসবে, এখান থেকে অনেক এমসিকিউ আসবে। যে টিস্যু তন্ত্র উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ মানে ত্বক সৃষ্টি করে তাকে কি বলতেছে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্র, যে টিস্যু তন্ত্র। বুঝতে পারছি? তো অবস্থান ও কাজের দিক থেকে অন্যান্য টিস্যুর সাথে মিল না থাকার কারণে একটি মাত্র টিস্যু দিয়ে ত্বকীয় টিস্যু তন্ত্র গঠিত হয়। হ্যাঁ, তার মানে ত্বকীয় টিস্যু তন্ত্র কিন্তু মাত্র একটা মাত্র টিস্যু দিয়ে গঠিত হবে। ফুল উদ্ভিদের ফুল বডিটা একটা মাত্র টিস্যু দিয়ে গঠিত, মানে বডির ত্বকটা, বডির আবরণটা মাত্র একটা মাত্র টিস্যু দিয়ে গঠিত। বুঝতে পারছি? একটা মাত্র টিস্যু দিয়ে গঠিত, এখানে অন্য কোনো টিস্যু নেই। নর্মাল টিস্যু তন্ত্র কি হয়, অনেকগুলো টিস্যু মিলে টিস্যু তন্ত্র হয়, কিন্তু এই টিস্যু তন্ত্রে মাত্র একটা মাত্র টিস্যু থাকে। হ্যাঁ, আমি যদি দেখাই, ধর এটা কি, কই গেল আমার কলমকে, এই যে এটা ধর উদ্ভিদের বডি, দাঁড়া, উদ্ভিদের বডি। হ্যাঁ, এই যে উদ্ভিদের ত্বক, এই যে ত্বকটা আছে না, এই যে ত্বকটা দেখতেছস, এই ত্বকটা হচ্ছে যে এই ফুল ত্বকটা একটা মাত্র টিস্যু দিয়ে গঠিত, তার মানে এই টিস্যুটা এত বড়। বুঝতে পারছি? আর টিস্যুর মধ্যে অনেকগুলো কোষ থাকে না, টিস্যু তো কোষ দিয়ে গঠিত, তো এই টিস্যুর মধ্যে অনেকগুলো কোষ থাকবে। বুঝতে পারছি? ওকে, একটা মাত্র টিস্যু দিয়ে এই টিস্যু তন্ত্রটা গঠিত। তাহলে পারা যাবে কিনা বলতো একটু আমাকে। আচ্ছা, তারপর হচ্ছে যে কাণ্ড পাতার ত্বক বহিরাবরণকে এপিডার্মিস বলে। এখানে 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 আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এখানে আরেক ইম্পর্টেন্ট এমসিকিউ কি বলতেছে, কাণ্ড ও পাতার ত্বক বা বহিরাবরণকে কি বলতেছি, এপিডার্মিস বলতেছি। হ্যাঁ, আর মূলের মধ্যে যে বহিরাবরণটাকে এটাকে কি বলা হয়, এপিব্লেমা বলা হয়। বুঝতে পারছি? তাহলে মূলের আবরণটাকে এপিব্লেমা বলি আর কাণ্ড আর পাতার আবরণটাকে কি বলা হয়, এপিডার্মিস বলা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে লাইন এখানে দাগানো আছে সবগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে প্রাথমিক শীর্ষভাজক টিস্যু হতে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি হয়। প্রাথমিক শীর্ষভাজক টিস্যু কি, এগুলো তো গত ক্লাসে বুঝে দিয়ে আসছি না। কাণ্ড আর মূলের শীর্ষে যে টিস্যুগুলো অবস্থান করতো এগুলোকে শীর্ষভাজক টিস্যু বলতো, তাই না? ওই টিস্যুগুলা থেকে ভ্রূণ অবস্থায় ওই টিস্যুগুলা থেকে আস্তে আস্তে কি এপিডার্মাল টিস্যুর উৎপত্তি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্র নিম্নলিখিত অংশগুলো দ্বারা গঠিত। এপিডার্মিস বা ত্বক, উদ্ভিদের বাইরের স্তরকে এপিডার্মিস বা ত্বক বলে। এটি সাধারণত একসারি প্যারেনকিমা কোষ দিয়ে গঠিত। একসারি প্যারেনকিমা কোষ দিয়ে গঠিত, এই জিনিসটা আসলে আমাদের মনের মতো অনেক কনফিউজ সৃষ্টি করে। একসারি প্যারেনকিমা কোষ দ্বারা গঠিত বলতে কি বুঝেছে? হ্যাঁ, এত বড় ত্বক কি একটা মাত্র সারি দিয়ে গঠিত হবে? এই যে এটা যে উদ্ভিদের বডি হয়, তো এখানে একটা সারি মানে কি, সারি সারি আর কলামের মধ্যে পার্থক্য করতে পারছো, রো আর কলম। সারি এরকম না, এ ধর এই এক সারি একটা মাত্র সারি দিয়ে গঠিত, ব্যাপারটা এমন বোঝাচ্ছে না? তাহলে এই বাকি আবরণগুলো কে গঠন করছে, এই বাকি আবরণগুলো কে গঠন করছে? প্রশ্ন আসতে, তো প্রশ্ন আসতে পারে না, প্রশ্নটা অ্যাকচুয়ালি বুঝাইছে যে একসারি প্যারেনকিমা কোষ দ্বারা গঠিত বলতে বোঝাচ্ছে। প্রথম কথা হচ্ছে এই কোষগুলোর নাম কি, প্যারেনকিমা। প্যারেনকিমা, কোলেনকিমা, স্ক্লেরেনকিমা, এগুলো গত ক্লাসে বুঝিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, তার মানে এই কোষগুলো হচ্ছে প্যারেনকিমা। তো একসারি প্যারেনকিমা কোষ দ্বারা গঠিত বলতেছে এই একটা সারি না, এই একটা সারি দিয়ে একটা সারি কমপ্লিট হয়েছে, এরকম অনেকগুলা সারি। বুঝতে পারছি? কিন্তু কিন্তু দেখতে কেমন লাগতেছে এই লাইনটা, আমি যদি শুধু স্পেসিফিক এই লাইনটার কথা চিন্তা করি, এতটুক ত্বকের কথা চিন্তা করি, এতটুক লাইনের কথা, এটা এক সারি প্যারেনকিমা কোষ দ্বারা গঠিত না, এক সারি। তো জিনিসটা এভাবে বুঝেছে আর কি। তো এরকম এক সারি প্যারেনকিমা জাতীয় অনেকগুলো সারি মিলে কি হচ্ছে, ত্বকটা গঠন করতেছে। হুম, আমি কি বলছিলাম, ফুল ফুল আবরণটা টিস্যু দ্বারা গঠিত না, তো এতটুক অংশ কি টিস্যু না, পুরাটাই টিস্যু না? এই টিস্যুর মধ্যে এই কোষগুলাই পাওয়া যাচ্ছে, শুধু প্যারেনকিমা কোষই পাওয়া যাচ্ছে। এরকম এক সারি প্যারেনকিমা কোষই পাওয়া যাচ্ছে, কারণ অনেকগুলো কোষ মিলে কি গঠিত, টিস্যু গঠিত। বুঝতে পারছি? তবে
তবে কোনো ক্ষেত্রে একাধিক সারি কোষে গঠিত হতে পারে, একাধিক সারি কোষে গঠিত হতে পারে, যেমন কি বট, অশ্বত্থ, পাকুড় ইত্যাদি গাছের পাতায় একাধিক সারি কোষ দেখা যায়। একাধিক সারি কোষ বলতে কি বোঝাচ্ছে? এক সারি কোষ তো দেখাইছে, একাধিক সারি কোষ বলতে বোঝাচ্ছে এই যে এতটুকু একটা সারি, এতটুকু একটা সারি, তাহলে কয়টা সারি আছে দেখতো, বুঝাতে পারছি? একে এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, কিন্তু ফুল স্ট্রাকচারটা কয়টা পাইছিস? 1 2 3 4, চারটা সারি পাইছিস না? এরকম 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 কয়েকটা স্ট্রাকচার মিলে হচ্ছে যে কিছু কিছু গাছের পাতায় গঠিত, বুঝতে পারছো? এরকম কয়েকটা স্ট্রাকচার মিলে। আচ্ছা, তাহলে এরকম এক্সাম্পল কি? বায়োলজিতে এক্সাম্পল হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউতে এক্সাম্পলে আসবে যে একাধিক সারি কোষে গঠিত ত্বক কোথায় দেখা যায়, হ্যাঁ কোন গাছের পাতায় দেখা যায়, তাহলে কি বলবি? বট, অশ্বত্থ আর পাকুড় গাছের পাতায়। আর কবরী গাছের পাতায় 3 সারি কোষের ত্বক দেখা যায়। কয় সারি কোষের ত্বক দেখা যায়? 3 সারি। 3 সারি মানে এখন কি আর বুঝাইতে হবে? 3টে সারি হবে আর কি। হ্যাঁ, তাহলে এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এপিডার্মিসের কোষগুলো এগুলো লাগবে না। হ্যাঁ, সাধারণত রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। হ্যাঁ, কোনো কোনো জলজ উদ্ভিদের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যেতে পারে। হুম, তার মানে তার মানে এইখানে যে এই কোষ যেগুলো দ্বারা গঠিত, এই যে প্রতিটা একটা কি কোষ না? সরি, হয়ে গেল। হ্যাঁ, এগুলো অনেকগুলো কোষ না? এই যে অনেকগুলো কোষ না? এই যে অনেকগুলো কোষ না? এই কোষগুলাতে একমাত্র যে রক্ষী কোষগুলো আছে, কিছু কিছু তো রক্ষী কোষ থাকবে, থাকবে ঠিক না? ওই রক্ষী কোষে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে, বাকি কোনো। হ্যাঁ, রক্ষী কোষে আমি আসতেছি, রক্ষী কোষ নিয়ে একটু একটু পরে ডিটেলস পড়া আছে। হুম, আমি আসবো। মোট কথা এখন আপাতত ধরে রাখছে এই এই কোষগুলোর মধ্যে কিছু কিছু কোষ রক্ষী কোষ থাকে, ওই রক্ষী কোষগুলোতে শুধু ক্লোরোপ্লাস্ট থাকে, বাকি কোনো কোষে কোষে কি থাকে না? ক্লোরোপ্লাস্ট থাকে না, বুঝতে পারছি? এই যে রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। কোনো কোনো জলজ উদ্ভিদের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যেতে পারে, এটা আমাদের এখন দরকার নেই এই লাইনটা। তার মানে ব্যতিক্রম দেখা যায় কোন উদ্ভিদে? জলজ উদ্ভিদে দেখা যায়। জলজ উদ্ভিদের ত্বকীয় কোষগুলো তো ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়, তার মানে ব্যাপারটা এমন দাঁড়াইছে না? হ্যাঁ, জলজ উদ্ভিদের উদ্ভিদ জলজ উদ্ভিদের ত্বকের মধ্যে সব কোষেই ক্লোরোপ্লাস্ট দেখতে দেখতে পাওয়া যায়, ব্যাপারটা এরকম দাঁড়ায় গেল না? তাহলে তোকে এমসিকিউতে একটু ঘুরে দিতে পারে না প্রশ্নটা, যে ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায় কোন কোন উদ্ভিদের ত্বকীয় কোষে? জলজ উদ্ভিদের ত্বকীয় কোষে প্রায় ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়, শুধু রক্ষী কোষে থাকে যেমন না, বুঝতে পারছি? এপিডার্মাল কোষের পাশাপাশি পাতলা বাচ্চা। আচ্ছা, কিউটিন মাঝে মাঝে আবরণের উপর আরেকটা মোমের আস্তরণ জমা হয়। কি জমা হয়? আবরণের উপর মোমের আস্তরণ জমা হয়। এগুলো হচ্ছে নর্মালি কিউটিন বা সুবিরিনের আবরণ আর কি। এগুলোকে কিউটিকল বলে। মোমের আস্তরণ, আবরণের উপর কিউটিন বা সুবিরিনের পুরো একটা স্তর জমা হয়, এটাকে বলা হয় কিউটিকল। মানে কিউটিকল দেখা যায় আবরণের উপর আরেকটা আবরণ দেখা যায়, যেটা মোমের আবরণ বলা হয়, এটাকে বলা হয় কিউটিকল, বুঝতে পারছি? মোস্ট ইম্পর্টেন্ট লাইন, কিউটিকল মূলের ত্বকে অনুপস্থিত, কিন্তু কাণ্ড পাতায় বিদ্যমান থাকে। কিউটিকল কিন্তু মূলের ত্বকে থাকে না, কাণ্ড আর পাতার ত্বকে থাকে যে। হুম, এখন কথা হচ্ছে, একটা প্রশ্ন আসতে পারে, মূলের ত্বকে কেন কিউটিকল থাকে না? হ্যাঁ, আমি কিন্তু বইয়ের থেকেও এক্সট্রা লাইন পড়াচ্ছি, যেগুলো লাগবে না এগুলো পড়াচ্ছি, জাস্ট ফিল করাবার জন্য, বায়োলজি যাতে ফিল করতে পারো। হ্যাঁ, নর্মালি পোলাবেন কি করে, কিউটিকল মূলের ত্বকে অনুপস্থিত কিন্তু কাণ্ড পাতার ত্বকে বিদ্যমান থাকে, এটা মুখস্থ করে চলে যায়। হ্যাঁ, কিন্তু ফিল করতে হবে মূলের ত্বকে কেন থাকে না। ধর, আচ্ছা, প্রথম প্রথম একটা কথা হচ্ছে, মোম যেটা আছে না, মোম মোম কি করে জানো? মোম হচ্ছে পানিকে বিকর্ষণ করে। মোম কি করে? পানিকে বিকর্ষণ করে। তাহলে উদ্ভিদের মূলে, এগুলো মূল না? মূল, এটা হচ্ছে মাটি। হ্যাঁ, তো মাটি, এখন মূলের মধ্যে যদি তুই চিন্তা করতো, এটা তো মোমের আবরণ, মোমের আবরণ থাকে, মোমের আবরণ থাকে, মোমের আবরণ থাকে। তাহলে একটা কথা চিন্তা করতো, পানি পানি শোষণ করতে অনেক কষ্ট হবে না? এই যে পানিগুলো এখানে কি শোষণ করতে কষ্ট হবে না? কষ্ট হবে। সেই জন্য মূলের আবরণে কখনো কি থাকে না? কিউটিকল থাকে না, বুঝতে পারছি? কিউটিকল থাকে না। আচ্ছা, সাইকাস পাইনাস, সাইকাস হচ্ছে একটা নগ্নবীজ উদ্ভিদ, আর পাইনাস হচ্ছে কি? পাইনাস হচ্ছে যে ইয়ার মনে হয় প্রাইফাইটা, সরি সরি টেরিডোফাইটা। হ্যাঁ, সাইকাস পাইনাস আর হচ্ছে ঘাস জাতীয় কিছু উদ্ভিদের পাতায় লিগনিন জমা হতে দেখা যায়। পাতায় পাতায় লিগনিন জমা হতে দেখা যায় কোথায়?
সাইকাস, স্পাইনাস আর ঘাস জাতীয় উদ্ভিদগুলোতে। বুঝতে পারছি? আর ফুলের পাপড়ি আর ফল ত্বকে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থ থাকে। হ্যাঁ, ফুলের পাপড়ি আর ফল ত্বকে, ফুলের যে পাপড়ি আছে না, ওই ফুলের পাপড়ির ত্বকের মধ্যে আর ফলের যে ত্বক আছে ওখানে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থ থাকে। এই অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে এগুলো রঙিন রঙিন হয়। বুঝতে পারছি? কোনো কোনো গাছের পাতার পত্রত্বকে মিউসিলেজ জমা হয়। তার মানে মিউসিলেজ কোথায় দেখা যায়? পত্রত্বকে দেখা যায়, পাতার ত্বকে আর কি, কোনো কোনো গাছে পাতার ত্বকে। তার মানে এগুলো ইম্পর্টেন্ট। তার মানে কি কি এমসিকিউ আসতে পারে? ফুলের পাপড়ি আর ফল ত্বকে কি রঞ্জক পদার্থ থাকে, এটার নাম কি? অ্যান্থোসায়ানিন। তারপর হচ্ছে যে কোন কোন উদ্ভিদের পাতায় লিগনিন জমা হয়, পাতার মধ্যে লিগনিন দেখা যায়, পাতার মধ্যে লিগনিন দেখা যায় যে সাইনাস আর পাইনাস আর হচ্ছে গাছ জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, সরিষা গোত্রের উদ্ভিদের পত্র থেকে মাইরোসিন নামক এনজাইম নিঃসরণকারী মাইরোসিন কোষ থাকে। তার মানে আরেকটা এমসিকিউ আসতে পারে, কোন জাতীয় উদ্ভিদে, কোন গোত্রের উদ্ভিদে, হ্যাঁ, মাইরোসিন কোষ থাকে? হ্যাঁ, সরিষা গোত্রের উদ্ভিদে। মাইরোসিন এনজাইম নিঃসরণ করে নিঃসৃত হয় কোন উদ্ভিদে? সরিষা গোত্রের উদ্ভিদে। বুঝতে পারছি? তারপর হচ্ছে গম, ভুট্টা, আখ ইত্যাদি গাছের পাতার ত্বকে বুলিফর্ম কোষ থাকে। কি থাকে? বুলিফর্ম কোষ থাকে। বুলিফর্ম কোষ কি আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার মানে আগে এটা এটা বুঝছে বুলিফর্ম কোষ কোথায় থাকে? গম, ভুট্টা, আখ। হ্যাঁ, এ দেখ আমি কিন্তু ক্লাসে পড়াবার সময় আমি নিজেই পড়াই দিচ্ছি, সবগুলা একদম ডিটেলসে পড়াই দিচ্ছি। তুই শুধু আমার ক্লাসে পড়ার পর 10 মিনিট বইটা রিভাইজ দিলেও একটু চোখ বুলাই গেলে ফুল পড়া কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই কাজ করবি। আমি পড়াই দেওয়া ফেলার পর 10 মিনিট জাস্ট বইটা একটু আবার একটু রিডিং করবি, আমি যা যা পড়াইছি। দেখবি ফুল পড়া হয়ে গেছে। ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দিচ্ছি। গম, ভুট্টা, আখ ইত্যাদি গাছের পাতা হচ্ছে বুলিফর্ম কোষ দেখা যায়। তার মানে বুলিফর্ম কোথায় দেখা যায়? কোন তিনটে উদ্ভিদে? গম, ভুট্টা, আখ। এখন কথা হচ্ছে বুলিফর্ম কি? বুলিফর্ম কোষ হলো বৃহদাকৃতির কিছু ত্বকীয় কোষ। হ্যাঁ, নর্মালি অনেক একটু আগে কি দেখাইছি, এগুলো সবগুলো ত্বকীয় কোষ না? এগুলো সবগুলো ত্বকী কোষ না, এই কোষগুলোই তো ত্বকী কোষ। এই কোষগুলোর মাঝখানে মাঝখানে কিছু কিছু কোষ থাকে এরকম বড় আকৃতির, এরকম বড় বড় আকৃতির থাকে কোষ। হ্যাঁ, তো এই কোষগুলো হচ্ছে যে পানি জমা থাকে, এগুলোতে কি জমা থাকে? পানি জমা করে, পানি জমা করে। তো এগুলাকে কি বলা হচ্ছে? এই কোষগুলোর নাম হচ্ছে বুলিফর্ম কোষ। হুম, তো এই ধরো এই জাতীয় বুলিফর্ম কোষগুলা কোথায় দেখা যায়? এগুলো দেখা যায় যে গম, ভুট্টা, আখে। আচ্ছা, তারপর হচ্ছে কি এপিডার্মিসের কোষ হতে রোম বা ট্রাইকোম নামক বিভিন্ন প্রকার উপাঙ্গ উদ্গত। উপাঙ্গ মানে কি? যেমন আমাদের হাত পা আছে, হ্যাঁ, অঙ্গ মানে বাড়তি যে জিনিসটা তৈরি হয় এগুলাকে উপাঙ্গ বলি না আমরা? তো উদ্ভিদের থেকে রোম সৃষ্টি হয় না, রোম, ট্রাইকোম, এগুলো হচ্ছে উপাঙ্গ আর কি। হ্যাঁ, এগুলো তো ত্বক থেকে সৃষ্টি হয়, সেজন্য এই রোম, ট্রাইকোম এগুলো কি এপিডার্মিসের অংশ। মূলের বাইরের ত্বকে কি বলা হয়? আবারও বলতেছে, মূলের বাইরের ত্বককে এপিব্লেমা বলা হয়। একটু আগে পড়ে আসছি না? এটা অনেক ইম্পর্টেন্ট। এটা মেডিকেলও আসছিল যে মূলের বাইরের ত্বকে কি বলা হয়, এপিডার্মিস নাকি এপিব্লেমা? বলা হয়। এপিব্লেমার কোনো কোনো কোষ হতে এককোষী রোম উৎপন্ন হয়, এদেরকে মূলরোম বলে। মূলরোম ছোটবেলা থেকে পড়ে আসছিস না? তাহলে কি বলতেছে? এই যে এটা হচ্ছে উদ্ভিদের মূল, এই মূল থেকে মাঝে মাঝে কিছু রোম উৎপন্ন হচ্ছে, এই রোম উৎপন্ন হচ্ছে। এগুলো কি? এগুলো হচ্ছে মূল রোম। এখন উদ্ভিদের মূলের ত্বককে কি বলা হচ্ছে? এপিব্লেমা। তার মানে এই জিনিসগুলো তৈরি হচ্ছে কোত্থেকে? এপিব্লেমা থেকে। তার মানে এগুলোকে এপিব্লেমা বলবো। হুম, আচ্ছা। আহ আমি এটা একটু উপরে উঠাই। হুম, এপিব্লেমা বলা হয়। বুঝতে পারছি? আচ্ছা, কাজ। বাইরের ত্বকের কাজটা কি হইতে পারে? বাইরের ত্বকের কাজ কি হইতে পারে? বাইরের আঘাত থেকে আর অন্যান্য প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করা। হ্যাঁ, ওই যে তার বুলিফর্ম কোষ হচ্ছে পানি সঞ্চয় করে এবং পাতার প্রসারণ বিকাশে সহায়তা করে। ওই যে আমি যেটা বলছি, পানি সঞ্চয় করে। বুঝতে পারছি? বাকি যে কাজগুলো আছে এগুলো হচ্ছে তুই নিজে মুখস্থ করবি, এগুলো বুঝাবার কিছু নেই। হ্যাঁ, ভেরি গুড। এই যে যাক বুঝছস, আখের ভিতর সব পানি না? হুম, এবার হচ্ছে কি এপিডার্মিসের উপাঙ্গ সমূহ। হুম, উপাঙ্গ সমূহ নিয়ে তেমন তেমন ইয়া করতে হবে না, জাস্ট কিছু কিছু লাইন আমি যেগুলো লাগে দাগাই দিচ্ছি এগুলো। হ্যাঁ, রোম বা ট্রাইকোম। রোম বা ট্রাইকোম যেগুলো আছে এগুলো হচ্ছে মূল রোম ত্বকের এককোষী উপাঙ্গ। কয় কোষী? এককোষী। তার মানে রোম বা ট্রাইকোম মানে মূল রোম যেগুলো আর কি। হুম,
এই যে মূলম দেখতেছিস না, মূলম, এই যে মূলম, এগুলো একটা মাত্র কোষ দিয়ে গঠিত, একটা কোষের গঠনে এরকম, বুঝতে পারছি? এই যে, হ্যাঁ, দেখ এটা হচ্ছে মূল, এটা মূল, তো এই মূল থেকে যে লোমগুলা বের হচ্ছে, এই লোমগুলো হচ্ছে কি এক মূল লোম। এই লোমগুলো হচ্ছে একটা মাত্র কোষ দ্বারা গঠিত, একটা মাত্র কোষ দিয়ে গঠিত। হ্যাঁ, কোষগুলোর সাইজ বড় হয়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে তারপর কি কিউটিকল বিভাজিত, এটা তো একটু আগে পড়ে আসি না, মূল রোমে কি, মূলে কখনো কিউটিকল থাকতে পারে না, কারণ কেন, কারণ পানি শোষণ করতে পারবে না। তো মূলে যদি কিউটিকল না থাকতে পারে তাহলে মূল রোমে কেমনে থাকবে? হুম, তবে এই লাইনটা দাগে রাখতে পারো। হুম, আচ্ছা, কাজ, কাজ হচ্ছে ইম্পর্টেন্ট। মূল লোমের কাজ কি? পানি শোষণ করে। হ্যাঁ, কাজ কি? মূল লোমের কাজ হচ্ছে পানি শোষণ করে, কাণ্ডরোম, আঠা, গদ, বিষাক্ত পদার্থ নিঃসৃত করে। এই এই কাজগুলো ইম্পর্টেন্ট, কাজ সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। হ্যাঁ, উদ্ভিদের বাইরের আঘাত থেকে রক্ষা করে, এর কোনো ক্ষেত্রে পানি সঞ্চয় করে। আচ্ছা, শল্ক, শল্ক, শল্ক হচ্ছে যে পাতা, পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ ধরনের লোমকে বলা হয় শল্ক। এরা প্রসাধনের হার কমে। তার মানে শল্ক নামে যে উপাঙ্গটা আছে, এটা কি করে? প্রসাধনের হার কমে। তার মানে এই কাজগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গ্রন্থিরম বা কলেটাস, বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকমকে, একটা আছে বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকম, ট্রাইকম বা মূলরোম অনেকটা সেম কথা। হ্যাঁ, মূলরোমকে ট্রাইকম বলা হয় অনেকটা। তো মূলরোম আমরা কি পড়ছিলাম, এককোষী হয়, বাট কিছু কিছু মূলরোম আছে এগুলো বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকম, এগুলাকে বলা হয় কোলেটাস বলা হয়। এগুলা কি কি বলা হয়? কোলেটাস বা গ্রন্থিরোম। কোলেটাস বা গ্রন্থিরোম। কোলেটাস হল এক ধরনের চকচকে আঠালো পদার্থে পূর্ণ থাকে। তার মানে যদি এমসিকিউতে আসে নিজের কোনটি চকচকে আঠালো পদার্থে পূর্ণ থাকে, তাহলে পারবি না। কোলেটাস বা গ্রন্থিরাম। তারপর হচ্ছে থলি, এটা অনেক আরো ইম্পর্টেন্ট। বিশেষ ধরনের এক ধরনের পানি ধারক, কি ধারক? পানি ধারণ করে রাখে, এরকম এক ধরনের প্রশস্ত ট্রাইকমকে কি বলা হয়? থলি বলা হয়। মানে একটা প্রশস্ত ট্রাইকম আছে, মূলরোমটা অনেকটা কিসের মতন হয়ে যায়, প্রশস্ত হয়ে একটা থলির মতন হয়ে যায়। এই থলিটা হচ্ছে পানি ধারণ করে। হ্যাঁ, বরফ উদ্ভিদ নামে পরিচিত, এই যে এই নামটা, এখানে আমি একটা আসতেছি একটু পরে, বরফ উদ্ভিদ নামে পরিচিত এই অমুক নামের ত্বক কোষে স্ফীত থলির আকার ধারণ করে। বুঝতে পারছি? মানে এর থলিটা কোথায় দেখা যায়? বরফ উদ্ভিদে দেখা যায়। তো যদি প্রশ্ন আসে নিচের কোথায় থলি দেখা যায়, হ্যাঁ, বা পানি ধারক থলি দেখা যায়, তুই কি বলবি? বরফ উদ্ভিদে দেখা যায়। হুম, আচ্ছা, এটাকে বরফ উদ্ভিদ কেন বলা হয়? এই যে এই থলিগুলোতে পানি জমে না, কারণ এই থলির কাজই তো পানি জমানো। এই পানি জমানোর ফলে এইগুলো পানিটা থলির মধ্যে জমা থাকে। তো তখন শীতকাল আসলে এই থলির মধ্যে যে পানিগুলো জমা ছিল এগুলো বরফে পরিণত হয়ে যায়। সেই জন্য ওই উদ্ভিদটাকে বরফ উদ্ভিদ বলা হয়। বুঝতে পারছি? এখন এরকম একটা বরফ উদ্ভিদের নাম কি? এই যে এত বড় নামটা, এখন তুই আমাকে বল এত বড় নাম কি তোর মুখস্থ করার দরকার আছে? দরকার নাই। এটা বেশি হলে প্রশ্নটা কোথায় আসবে? কখনো তো রিটেনে আসবে না, যে বরফ উদ্ভিদের নামটা লেখো, এর প্রশ্ন তো কখনো রিটেনে আসবে না, এমসিকিউ তে আসবে। তো এমসিকিউ তে তুমি ফুল নাম পড়ার দরকার আছে, এম আর সি দিয়ে শুরু হয় আর কি, একটা এম দিয়ে একটা সি দিয়ে। এই দুই ওয়ার্ড পর, মেসেম, মেসেম ক্রিস্টালাইয়াম কিছু একটা হবে। তো একটু মনে রাখলে তুই এমসিকিউ তে দাগাইতে পারবি না। তো গরুর মতো বললে হবে না, বুঝতে পারছি? কারণ তুই যখন বায়োলজি ফুল বই পড়বি এখানে সব এমসিকিউ, অনেক 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 নাম পাবি, এত এত নাম তো পড়ার প্রশ্ন উঠে না, জাস্ট কিওয়ার্ডটা মনে রাখলে হবে। বুঝতে পারছি কিনা? এই যে এবার হচ্ছে স্ট্রোমেটা বা পত্ররন্ধ্র। হুম, আমি বলছি না ইয়াতে রক্ষী কোষ পড়াবো, এখানে হচ্ছে রক্ষী কোষ। হুম, আচ্ছা, স্টোমেটা বা পত্ররন্ধ্র কোথায় দেখা যায়? পাতা আর কচি কাণ্ডের ত্বক, মানে পাতার ত্বক আর কাণ্ডের ত্বক যেগুলো আছে না, ওগুলাতে দেখবি যে ছিদ্র আছে পাতার, পাতাকে যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখাস দেখবি যে অনেকগুলো ছিদ্র আছে পাতার মধ্যে। হুম, তারপর কাণ্ডকে যদি দেখাস দেখবি যে অনেকগুলো ছিদ্র আছে, এগুলো তুই ফিলও করতে পারো, হাত দিলে ফিল করতে পারছিস না এখানে ছিদ্র আছে, ত্বকের মধ্যে ছিদ্র আছে পাতার কাণ্ডের ত্বকে। মূলের ত্বকে কিন্তু ছিদ্র নাই, আছে মূলের ত্বকে ছিদ্র আছে বাট পত্ররন্ধ্র নেই। বুঝতে পারছি? ছিদ্রগুলো আণুবীক্ষণিক বলে, খালি চোখে ধরা পড়ে না। এসব ছিদ্র দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ দিয়ে বেষ্টিত থাকে। বুঝতে পারছি? দুটি রক্ষীকোষ দিয়ে বেষ্টিত এই নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে স্টোমেটা বা পত্ররন্ধ্র বলে। হ্যাঁ, আচ্ছা, স্টোমেটার নিচে এক ধরনের বায়ুকুটি থাকে, সাবস্টোমেটা, এটাকে শ্বাসকুটি বলে। আমি একটু নিজে পড়ে নিচ্ছি, একটু পরে চিত্র এঁকে বুঝাবো। হুম, পাথরকুচি। আচ্ছা, বই পড়ার সময় নেই, বলি। নর্মালি
আমরা কি বলছি, কাণ্ডের ত্বকে আর পাতার ত্বকের মধ্যে পত্ররন্ধ্র দেখা যায়, তাই না? তো পত্ররন্ধ্র বলতে কি বোঝাচ্ছে? ছিদ্রগুলাকে পত্ররন্ধ্র বলতেছে। তো ছিদ্রগুলো কেমন? ছিদ্রগুলো হচ্ছে যে এই যে দুইটা রক্ষীকোষ অর্ধচন্দ্রাকৃতির। কেমন? অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ। এটা এই যে দুইটা রক্ষীকোষ হয়েছে না, দুইটা রক্ষীকোষ অর্ধচন্দ্রাকৃতির হয়েছে না? এই যে এই ছিদ্র যেটা পাচ্ছ, এই ছিদ্র, হ্যাঁ কখন পড়াইছি যেটা আয় না, তাও আবার পড়াচ্ছি। এই ছিদ্র, এই ছিদ্রটাকে কি বলতেছে? এই ছিদ্রটাই হচ্ছে কি? পত্ররন্ধ্র। হ্যাঁ, তো পত্ররন্ধ্র হচ্ছে যে পত্ররন্ধ্র পরীক্ষা আঁকতে বলবে। কি বলবে? পরীক্ষা আঁকতে বলবে। তো আঁকার সময় আমরা কয়েকটা মিস্টেক করি, এই মিস্টেক গুলো করা যাবে না। প্রথম কথা হচ্ছে আমরা মনের খুশিতে নিউক্লিয়াস দিতে থাকি। কি দিতে থাকি? নিউক্লিয়াস দিতে থাকি। মনে রাখতে হয় পত্ররন্ধ্র হচ্ছে একটা ছিদ্র, আর কোন ছিদ্র? রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত। হ্যাঁ, তার মানে এই রক্ষীকোষে সর্বোচ্চ একটা নিউক্লিয়াসই থাকবে। কয়টা নিউক্লিয়াস থাকবে? একটাই নিউক্লিয়াস থাকবে। মনের খুশিতে নিউক্লিয়াস আঁকতে থাকলে হবে না। তার মানে নিউক্লিয়াস থাকবে কয়টা? একটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস। তারপর হচ্ছে ঘন সাইটোপ্লাজমে পূর্ণ। ঘন সাইটোপ্লাজমে পূর্ণ তার মানে কি? দানাগুলো অনেক ঘন ঘন দিতে হবে। হুম, তার মানে ঘন ঘন দানা দিব, ঘন ঘন দানা দিব। এই যে ঘন ঘন দানা দিলাম। এরপর হচ্ছে যে প্লাস্টিড হচ্ছে অনেকগুলো থাকবে। প্লাস্টিড কয়টা থাকবে? অনেকগুলো প্লাস্টিড থাকবে। এই যে একটা প্লাস্টিড দিলাম, একটা প্লাস্টিড দিলাম, আর একটা প্লাস্টিড দিলাম। হুম, হ্যাঁ প্লাস্টিড বলতে ক্লোরোপ্লাস্টে থাকবে। ক্লোরোপ্লাস্টের কথাই বলতেছি। প্লাস্টিক তিন প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। মনে আছে? প্লাস্টিক থাকবে অনেকগুলা। প্লাস্টিক হচ্ছে অগণিত, তুই নিজের ইচ্ছা মতো কয়েকটা দিয়ে দিবি। হ্যাঁ, একের অধিক প্লাস্টিক। এটা হচ্ছে কি? প্রপার পত্ররন্ধ্রের চিত্র। এবার এই ছিদ্রের মধ্যে, এই ছিদ্রটার মধ্যে একদম নিচে তুই যে আঙুল আঙুল ঢুকাইতে পারবি না? আঙুল ঢুকাইলে দেখবি যে ছিদ্রের নিচের অংশটাকে বলা হয় শ্বাসকুঠুরি বা বায়ুকুঠুরি। নিচের অংশটাকে কি বলা হয়? শ্বাসকুঠুরি বা বায়ুকুঠুরি। এই যে পত্ররন্ধ্র খোল, সরি কোথায় গেল? হ্যাঁ, এই বায়ুকুঠুরিকে স্টোমাটার নিচের দিকে, স্টোমাটা মানে কি? পত্ররন্ধ্র আর কি। স্টোমাটার নিচের দিকে একটি বড় বায়ুকুঠুরি থাকে। কি থাকে? একটা বড় বায়ুকুঠুরি থাকে। এই বায়ুকুঠুরিকে সাবস্টোমেটাল বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি বলে। সাব মানে কি? নিচে। স্টোমেটাল মানে কি? পত্ররন্ধ্র, মানে পত্ররন্ধ্রের নিচে একটা বায়ুকুঠুরি থাকে। এটাকে কি বলা হচ্ছে? শ্বাসকুঠুরি বা বায়ুকুঠুরি বলা হচ্ছে। বুঝতে পারছি? সাধারণ, এখন হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট এমসিকিউ। সাধারণত দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে আর রাতে বন্ধ থাকে। হ্যাঁ, অনেকটা আমাদের বাড়ির গেটের মতো। আমাদের বাড়ির দরজা মানে একদম মেইন গেট দিনের বেলা খোলা থাকে, রাতে বন্ধ থাকে না? কারণ কেন? দিনের বেলায় মানুষ যাতায়াত করে, রাতের বেলা তো মানুষ যাতায়াতের প্রশ্ন হচ্ছে না। তো এই ক্ষেত্রে হচ্ছে দিনের বেলা হচ্ছে যে কি হয়, শ্বাস সংশ্লেষণে হেল্প করে, সূর্যের আলোটা শোষণ করার জন্য, যাতায়াত করার জন্য, তারপর হচ্ছে অক্সিজেন শোষণ করার জন্য কিংবা কার্বন ডাইঅক্সাইড শোষণ ত্যাগ করার জন্য। এগুলো সব দিনের বেলা হয়, তাই না? সেই জন্য দিনের বেলা খোলা থাকে, আর রাতের বেলা তো এগুলো করার প্রয়োজন হয় না। রাতের বেলায় ও ঘুমায় যায়, আমরা ঘুমায় যাই বলে তো মেন গেটটা বন্ধ করে দিই, তাই না? কারণ রাতের বেলা চোর আসতে পারে, তো মেন গেট বন্ধ করে দেয় রাতের বেলা। বুঝতে পারছি? কিন্তু একটা মাত্র উদ্ভিদ আছে যে আমরা অনেকে রাতের বেলা জাগি, দিনের বেলা ঘুমাই, নাইট ডিউটি পালন করে অনেকে, আছে না? এরকম একটা উদ্ভিদ আছে, সেটা হচ্ছে পাথরকুচি গোত্রের উদ্ভিদ। এতে নাইট ডিউটি পালন করে। এটা হচ্ছে রাতের বেলা খোলা থাকে আর দিনের বেলা বন্ধ রাখে। বুঝতে পারছি? পাথরকুচি উদ্ভিদ। আচ্ছা, পত্ররন্ধ্রের প্রকারভেদ। রক্ষী কোষের চারদিকে, রক্ষী কোষ বলতে কি এটা তো আমি চিত্র এঁকে বুঝেছি। ওই রক্ষী কোষের চারদিকে অবস্থিত কিছু কোষ থাকে, এগুলাকে বলা হয় সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ। হ্যাঁ, তো ওই কোষগুলা কিভাবে থাকে এটার উপর ভিত্তি করে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, ওই কোষগুলা কিভাবে থাকে এই জিনিসটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে ডায়াসাইটিক কি, প্যারাসাইটিক কি। হ্যাঁ, আচ্ছা, আরে কি কি টিপ দিয়ে ফেলতেছে। ডায়াসাইটিক মানে কি আর প্যারাসাইটিক মানে কি? আচ্ছা, ডায়াসাইটিক মানে হচ্ছে স্টোমা। স্টোমা মানে কি? রক্ষী কোষ আর কি। স্টোমা হচ্ছে দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকবে। দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকবে, মানে রক্ষী কোষ বাদে দুইটা সহকারী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকবে আর কি। হ্যাঁ, আর কোষ দুটি রক্ষী কোষের সাথে সমকোণে অবস্থিত। সমকোণে অবস্থিত। চিত্রটা তাহলে কেমন হবে?
আমি যদি বলি এটা ধর কি রক্ষী কোষ, দুইটা রক্ষী কোষ, হ্যাঁ, পত্রতন্ত্র। তাহলে সাবসিডিয়ারি কোষ মানে বাড়তি যে দুইটা কোষ থাকবে, দুইটা কোষ দ্বারা মানে কি দুইটা কোষ থাকবে আর কি, হ্যাঁ, দুইটা কোষ এভাবে থাকবে, এভাবে থাকবে সহকারী কোষ। এখন এটা সমকোণী কিভাবে হয়েছে, তুই একটা কথা চিন্তা করতো, তুই অক্ষর টানতো, রক্ষী কোষটা কিভাবে আছে দেখতো, রক্ষী কোষটা ওয়াই অক্ষের দিকে মুখ করে আছে না, আর ওই কোষগুলা কিভাবে মুখ করে আছে, এক্স অক্ষের দিকে না, এক্স অক্ষের দিকে না, কোষগুলা মুখ করে আছে। তাহলে বলতো এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তাহলে সমকোণে আছে না। তাহলে এটা গেল ডায়াস্ট্যাটিক কোষ। এরপর আসবে প্যারাসিটিক কোষ। প্যারাসিটিক কোষও সেম, সহকারী দুইটা কোষ থাকবে যেটা রক্ষী কোষকে পরিবেষ্টিত করে থাকবে, কিন্তু প্যারাসিটিক হচ্ছে সমান্তরাল থাকবে। তার মানে কোষগুলি কিভাবে থাকবে, আমি যদি আঁকি, এটা ধর রক্ষী কোষ, এটা আরে এটা রক্ষী কোষ, দুইটা রক্ষী কোষ, তার মানে বাতি যে দুইটা কোষ থাকবে এগুলো সমান্তরাল থাকবে, কার সাথে সমান্তরাল থাকবে, রক্ষী কোষের সাথে সমান্তরাল থাকবে। দেখতো সমান্তরাল আছে কিনা, আছে না, কেমনে আছে, কারণ দেখ রক্ষী কোষ ও পত্ররন্ধ্র কি ও একের দিকে মুখ করে আছে, আর ইয়াও ও একের দিকে মুখ করে আছে সহকারী কোষগুলো। তাহলে এই দুইটা কি, এই দুইটা কি, এই দুইটা সব সমান্তরাল না। তো সেই জন্য এটার উপর ভিত্তি করে এটাকে বলতেছে প্যারাসিটিক কোষ। প্যারা মানে কি, প্যারাসিটিক, প্যারা ওয়ার্ডটা আসে প্যারালাল থেকে, প্যারালাল মানে কি সমান্তরাল, হ্যাঁ। তারপর হচ্ছে কি অ্যানিসোসাইটিক। অ্যানিসোসাইটিক হচ্ছে তিন রক্ষী কোষকে পরিবেষ্টন করে থাকবে তিনটা সহকারী কোষ, কয়টা, তিনটা, এই যে তিনটা। এখন এটার নাম কেন অ্যানাইসো, কারণ আমি একদম বুঝাই বলছি, কারণ একটু পর তুমি গুলে ফেলবা, হ্যাঁ, অ্যানাইসো, অ্যাক্টিনো, অ্যানোমো, এগুলোর সাথে গুলে ফেলবা। তো নাম দেখে বুঝিয়ে দিতে হবে কোনটা কি বুঝাচ্ছে, বুঝতে পারছি। অ্যানাইসো মানে কি তিনটা সহকারী কোষ দ্বারা গঠিত। আইসো মানে কি, আইসো মানে হচ্ছে সমান, আইসো মানে কি সমান। অ্যানাইসো মানে কি, অ্যানাইসো মানে যে কোনো একটা ভিন্ন থাকবে, যে কোনো একটা ভিন্ন থাকবে, দেখ এই দুইটা অনেকটা সমান না, কিন্তু যে কোনো একটা কি ছোট, সেজন্য এটার নাম হচ্ছে অ্যানাসোসাইটিক। তার মানে অ্যানাসোসাইটিকে তিনটা সহকারী কোষ থাকবে, তিনটার মধ্যে দুইটা সমান থাকবে প্রায়, আর একটা ছোট থাকবে। তারপর হচ্ছে টেট্রাসাইটিক। টেট্রা মানে কি চার, এটা তো নাম দেখে বুঝতেছো, টেট্রা মানে কি চার, হ্যাঁ, তোমার চারটা সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টন থাকবে। হুম, টেট্রাটা সব থেকে ইজি। আচ্ছা, এবার হচ্ছে অ্যানিসো, সরি, অ্যানিসোসাইটিক তো পড়াই বলছি না, টেট্রাও পড়াই বলছি। আচ্ছা, এবার হচ্ছে অ্যাক্টিনো। অ্যাক্টিনোসাইটিক হচ্ছে স্ট্রোমা অনেকগুলো রেডিয়ালি লম্বা কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। অ্যাক্টিনো মানে কি, অনেকগুলো রেডিয়ালি লম্বা কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, মানে অনেকগুলো কোষ দ্বারা পরিবেষ্টিত থাকবে পত্ররন্ধ্রটা, আর ওই কোষগুলো হচ্ছে লম্বা লম্বা হবে আর কি। হুম, এরপর হচ্ছে অ্যানোমোসাইটিক্স। অ্যানোমোসাইটিকে কোনো ইয়াই থাকে না, থাকে না, কোনো সহকারী কোষই থাকে না, কোনো সহকারী কোষই পরিবেষ্টন করে থাকে না। স্টোমা, কারণ কেন, কারণ স্টোমাকে এমন আছে, মানে স্টোমাকে যে, দাঁড়া, এই যে হয়ে গেল, হুম, এই যে স্টোমাকে যে পরিবেষ্টন করে কোনো কোষ নেই এমন কোনো কথা নেই, পরিবেষ্টন করে কোষ অবশ্যই আছে, পরিবেষ্টন করে কোষ অবশ্যই কি আছে, আছে, কিন্তু কিন্তু এগুলা অন্যান্য ত্বকীয় কোষ থেকে আলাদা করা যায় না। বাইরের ত্বকীয় কোষগুলো যেরকম এগুলো দেখতে এরকম, হ্যাঁ, তো এগুলাকে যে আলাদা করে সহকারী কোষ বলতে পারতেছি এরকম বলা যাচ্ছে না, ওদেরকে ত্বকীয় কোষ ছাড়ে, বাইরে মানে অন্যান্য ত্বকীয় কোষ থেকে ওদেরকে আলাদা করা যায় না, বুঝতে পারছি। তার মানে এখান থেকে বলা হয় যেটা ভুল করে, অ্যাক্টিনোসাইটিক, অ্যানিসোসাইটিক, অ্যানোমোসাইটিক, এই তিনটার মধ্যে গুলাই ফেলে, আর স্যাররাও জানে যে পোলাপাইন এই তিনটার মধ্যে গুলাই ফেলবে, তার প্রশ্ন এমসিকিউ করে এই তিনটা থেকে, বুঝতে পারছি। তো এই জায়গায় খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন পত্ররন্ধ্রের কাজটা সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। হুম, পত্ররন্ধ্র উদ্ভিদের মেইন তিনটা কাজ করে: সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রসাধন। সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রসাধন। আচ্ছা দেখি বলতো, উদ্ভিদ শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ করে নাকি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে? এখন কথা হচ্ছে যে এইগুলা জীবনে করবে না, বুঝতে পারছি। ছোটবেলা থেকে যে পড়ে আসছে উদ্ভিদ কি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, হ্যাঁ,
এই জিনিস ভুলে যাও, ছোটবেলায় তোমার ব্রেন এতটা ফাংশন করতো না বলে তোমার এরকম খাওয়াই দিছে। এর আসলে ব্যাপারটা এরকম না। উদ্ভিদ মানুষের মতনই, মানুষ যেমন শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, উদ্ভিদের শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তার অক্সিজেন গ্রহণ করে বলছি যে, মানুষ যেমন অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তাহলে কেন ছোটবেলায় বইতে আমরা পড়ে আসছি উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে? উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে, এটা সালোক সংশ্লেষণে, শোষণে না। বুঝতে পারছি? ওটা সালোক সংশ্লেষণে। নর্মালি শোষণ উদ্ভিদে যেমন করে মানুষও তেমন করে, অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। একমাত্র সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ হচ্ছে কি করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। বুঝতে পারছি? প্রসাধন মানে কি? অতিরিক্ত পানি বের করে দেওয়া। পানি জমা হয় না, পানি জমা হলে এটা অতিরিক্ত পানি বের করে দেওয়া। তাহলে পত্ররন্ধ্রের কাজ কি? পত্ররন্ধ্র প্রধান উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রধান তিনটা কাজই করে দেয় পত্ররন্ধ্র। কারণ পত্ররন্ধ্রের তো ছিদ্র, এই ছিদ্র দিয়ে তো গ্যাসের বিনিময় ঘটবে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটবে, তারপর সূর্যের আলো শোষণ করবে, তারপর যে অতিরিক্ত পানি বের করে দিবে। তার মানে উদ্ভিদের যে মেইন তিনটা শারীরবৃত্তীয় কাজ আছে, সালোক সংশ্লেষণ, শোষণ, প্রসাধন, এগুলো তিনটাই কি করতেছে? পত্ররন্ধ্র করতেছে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে পানি পত্ররন্ধ্র বা হাইড্রোলিক, এই জায়গা হচ্ছে প্রশ্ন তোমাকে করবে, সিকিউতে প্রশ্ন করবে যে নর্মাল পত্ররন্ধ্র আর পানি পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য কোথায়। নর্মাল পত্ররন্ধ্র তো তোমাকে আমি পড়াইছি যে পাতার ত্বকে থাকে আর কাণ্ডের ত্বকে থাকে। হুম। পানি পত্ররন্ধ্র কোথায় থাকে? পানির পত্ররন্ধ্র থাকে যে ঘটক, ঘটক আছে না, ঘটকে থাকে। ঘটক মানে কি? বিয়ে ঠিক করে যদি ইতের ঘটক বলে না, তো এটার এভাবে মনে রাখবি, ঘটক। এটা থেকে এমসিকিউ আসবে। ঘটক মানে কি? ঘাস জাতীয় উদ্ভিদ, ঘাস। আর মানে কি? টমেটো। হ্যাঁ। আর মানে কি? কচু, কচু। তার মানে ঘটকে হচ্ছে পানি পত্ররন্ধ্র থাকে, ঘটকে পানি পত্ররন্ধ্র থাকে। পানি পত্ররন্ধ্রটা কেমন? যেমন ঘাসের কথা যদি চিন্তা করি, এটা একটা ঘাস যদি হয়, ঘাসের মাথায় দেখবি যে ঘাসের মাথায় দেখবি একটা ছোট ছিদ্র আছে, একটা ছোট ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে পানি বের হয়। কি বের হয়? পানি বের হয়, পানি বের হয়। তো নর্মাল পত্ররন্ধ্র আর এই পানি পত্ররন্ধ্রের পার্থক্য কোথায় জানোস? নর্মাল পত্ররন্ধ্র থেকে আমরা কি বলছি, প্রসাধনের সময়, প্রসাধনের সময় কি হয়, পানি বের হয়ে যায় না, অতিরিক্ত পানি বের হয়ে যায় না? কিন্তু নর্মাল প্রস্তাবনার সময় অতিরিক্ত পানি যে বের হচ্ছে, এই অতিরিক্ত পানিটা গ্যাসীয় আকারে বের হয়। কিভাবে বের হয়? গ্যাসীয় আকারে বের হয়। কিন্তু এখান থেকে ডাইরেক্ট পানি আকারে বের হয়, ফুটা ফুটা পানি আকারে বের হয়। হ্যাঁ। সেই জন্য রাতের বেলায় যদি ঘাস দেখো, দেখবে যে ঘাসের ওখানে ঘাসটা ভিজা ভিজা। হ্যাঁ। কেন ঘাসটা ভিজা ভিজা? কারণ তার মাথা থেকে এরকম পানিগুলো বের হয়ে যাচ্ছে, পানি আকারে বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? ফুটা ফুটা আকারে। এই যে এই চিত্রটাকে বলতেছে পানি পত্ররন্ধ্র। এই চিত্রটাকে কি বলতেছে? পানি পত্ররন্ধ্র। আর পানি পত্ররন্ধ্রকে হাইড্রাটড বা হাইড্রাটড বলে। কি বলা হয়? হাইড্রাটড বলা হয়। হ্যাঁ। আর এই যে পানি বের হয়ে যাচ্ছে, পানি যে বের হয়ে যাচ্ছে ফুটা ফুটা আকারে, এই পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়? পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় গাটেশন। কি বলা হয়? গাটেশন। তাহলে গাটেশন কাকে বলে এটা আসবে। হুম। এই যে ঘাস, কচু, টমেটো ইত্যাদি গাছের পাতার কিনারায় প্রচন্ড গরমের দিনে পানি ফোঁটা ফোঁটা সারি দেখে এই অঙ্গের অবস্থান জানা যায়। হ্যাঁ। বিশেষ এই পরিস্থিতিতে উদ্ভিদ দেহ থেকে পানি এই রন্ধ্রের মাধ্যমে পরিবর্তিত হয় বলে এই রন্ধ্রপথকে পানিপথ রন্ধ্র বলা হয়। হ্যাঁ। তো পানি পানি বহিঃক্ষরণকারী এই ছিদ্র পথই হলো হাইড্রাটড বা পানিপথ রন্ধ্র। এটার আরেক নাম কি? হাইড্রাটড। হ্যাঁ। আর দাঁড়া একটু, রন্ধ্রের নিচে এই গহ্বর থাকে। হ্যাঁ। আর হচ্ছে এই গহ্বরের নিচে অনেকগুলো অসংলগ্ন কোষ থাকে, এগুলোকে বলা হয় এপিথেল বা এপিথেলিয়াম। হ্যাঁ। আচ্ছা, এপিথেলিয়ামের নিচ থেকে ইয়া থাকে, এই যে হাইড্রোটপ দিয়ে তরল পানি বের করে দেওয়ার ঘটনাকে কি বলা হয়? কার্টেশন বলা হয়। শেষ। বুঝতে পারছি? তো এখান থেকে সিকিউতে একটা প্রশ্ন আসতে পারে, এই চিত্রটা আসতে পারে, এই চিত্রটা আসতে পারে। বুঝতে পারছি? তো এটাকে তুমি ধরো না একটা ঘাস, ঘাসের মাথা। হ্যাঁ। ঘাসের মাথার হচ্ছে এটা হচ্ছে পত্ররন্ধ্র, এই যে সামান্য একটা ছিদ্র আছে। হ্যাঁ। এই পত্ররন্ধ্র মানে পানি পত্ররন্ধ্রটা, এই ছিদ্র সৃষ্টি হয় কেন? রক্ষী কোষের কারণে না? কারণ রক্ষী কোষ দুইটা অর্ধচন্দ্রাকৃতির বলেই ওই অর্ধচন্দ্রাকৃতির কারণে এর মাঝখানে একটা ছিদ্র সৃষ্টি হয়ে যায়, তাই না? রক্ষী কোষ যদি অর্ধচন্দ্রাকৃতি না হইতো তাহলে কি ছিদ্রটা সৃষ্টি হইতো? না। ওদের গঠনটা অর্ধচন্দ্রাকৃতির মতন বলে মাঝখানে একটা ছিদ্র হয়ে যায়। তার মানে এই পত্ররন্ধ্রটাও তার দুই পাশে দুইটা রক্ষী কোষ থাকতে হবে।
একটা একটা রক্ষী কোষ থাকতে হবে, তাহলে চিত্রটা পাবি, নাহলে তো পাবি না। পাবি? তার মানে এই দুইটা কি হবে? রক্ষী কোষ হবে। বুঝতে পারছি? এই রক্ষী কোষের এখানে এই জায়গাটা ফাঁক থাকে, এটাকে বলা হয় পানি গহ্বর, যেখানে পানি জমা থাকে। পানি জমা থাকে আস্তে আস্তে এখান থেকে বেরোতে থাকে। হ্যাঁ, এর নিচে থেকে যে কিছু কোষ থাকে, এই কোষগুলাকে কি বলা হচ্ছে? এপিথেম বলা হয়। হুম, এপিথেম বলা হয়। তারপর হচ্ছে কোষবন্ত স্থান, এগুলো তো পারবি, কোষের ফাঁকে ফাঁকে যে স্থানগুলো থাকে আর কি, কোনো পানি সঞ্চয় থাকে আর কি। হ্যাঁ, পানি সঞ্চয় থাকতে থাকতে আস্তে আস্তে এখানে জমা হয়। তারপর এখানে কয়েকটা ট্রাকিট এঁকে দিবা। ট্রাকিট কেন এঁকে দিবা? পানি এনে দিচ্ছে কে দেখি বলতো? জাইলেম। পানি মূল থেকে পানি এনে দিচ্ছে কে? পাতা পর্যন্ত এনে দিচ্ছে কে? জাইলেম না? জাইলেম 4 প্রকার কোষ দ্বারা গঠিত: ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ওখান থেকে ট্রাকিট গুলো হচ্ছে এইভাবে থাকে, এই ট্রাকিট গুলো পানি এনে দিচ্ছে। বুঝতে পারছি? আর এগুলো তো ত্বক, এগুলো কি? এগুলো এগুলো হচ্ছে ত্বকীয় কোষ আর কি। হুম, তাহলে পারা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট পত্ররন্ধ্র আর পানি পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য। তো এগুলো তুই নিজে পড়ে ফেলবি। হ্যাঁ, তার মধ্যে একটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পত্ররন্ধ্র দিনের আলোতে বেশি হয়, আর পানি পত্ররন্ধ্র রাতে বেশি হয়। বুঝতে পারছি? আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পানি পত্ররন্ধ্র পানিটা তরল আকারে বের হয়, আর নর্মাল পত্ররন্ধ্র হচ্ছে বাষ্প আকারে বের হয়। হ্যাঁ, আর নর্মাল পত্ররন্ধ্রটা হচ্ছে রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রণশীল, আর পানি পত্ররন্ধ্র রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রণশীল না। হুম, তো এই জিনিসগুলো তো নিজে নিজে পড়তে পারবি নাকি? ওকে, এখন হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। আমি কি বলছিলাম? পরিবহন টিস্যু ছাড়া আর ত্বক ছাড়া বাকি সবকিছু কি গ্রাউন্ড টিস্যু দ্বারা গঠিত না? আচ্ছা, আজকে গ্রাউন্ড টিস্যুটা শেষ করে দিব, শেষ করতে হবে মাস্ট। আর নেক্সট ক্লাসে জাইলেম ফ্লোয়েম সহ শেষ করে দিব, চ্যাপ্টার শেষ। বুঝতে পারছি? এখন হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। ত্বকীয় টিস্যু আর পরিবহন টিস্যু তন্ত্র ছাড়া উদ্ভিদ দেহের অন্যান্য অংশ যে গঠন করতেছে ওই টিস্যু তন্ত্রকে বলতেছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। মোস্ট ইম্পর্টেন্ট গ্রাউন্ড টিস্যু আরেকটা হচ্ছে আদি টিস্যু তন্ত্র নামে পরিচিত। আদি টিস্যু তন্ত্র কাকে বলা হয়? গ্রাউন্ড টিস্যু তন্ত্র। এটাকে আদি বলতে আবার ভাবিস না আদিমকাল বোঝাচ্ছে, প্রাচীনকাল। এটাকে বোঝাচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল মানে কি? ভিত্তি। মানে মেইন জিনিসটা তো গ্রাউন্ড টিস্যু তন্ত্র দ্বারাই গঠিত। তুই নাহলে চিন্তা কর, এপিডার্মাল টিস্যু তন্ত্র শুধু ত্বক গঠন করতেছে, আর ইয়া পরিবহন টিস্যু শুধু পরিবহন টিস্যু গঠন করতেছে, জাইলেম ফ্লোয়েম। হ্যাঁ, তো উদ্ভিদের বাকি অংশ কি গঠন করতেছে? ফুল বডিটাকে গঠন করতেছে। মূল গঠন মানে বডির মূল গঠনটা তো গ্রাউন্ড টিস্যু তন্ত্র করতেছে। সেই জন্য এটাকে বলা হয় আদি টিস্যু তন্ত্র বা ফান্ডামেন্টাল টিস্যু তন্ত্র। বুঝতে পারছি? উদ্ভিদের অধিকাংশ এই টিস্যু তন্ত্রের অন্তর্গত। সাধারণত প্যারেনকাইমা টিস্যু থেকে এই তন্ত্রটা গঠিত হয়। হ্যাঁ, তারপর হচ্ছে পেরিব্লেম ভাজক টিস্যু হতে এই টিস্যু তন্ত্রের উৎপত্তি হয়। তাহলে কোন ভাজক টিস্যু থেকে উৎপত্তি হয়? পেরিব্লেম ভাজক টিস্যু থেকে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে কি? উদ্ভিদের এপিডার্মিস তথা ত্বকের নিচে। আচ্ছা, আমি এই জিনিসটা এঁকে দিচ্ছি, একবারে এঁকে দিচ্ছি। আর কোনো মানে একবারে পড়াই দিচ্ছি, বাকি লাইনগুলো তুই নিজে নিজে পড়ে ফেলবি, কেমন? গত ক্লাসে একটু ট্রেলার দেখাইছিলাম, আজকে আবার বলতেছি। এটা তো উদ্ভিদের বডি। এখান থেকে আমরা কি করবো? টুস করে এখানে কেটে ফেলবো। ঠিক আছে? কেটে ফেলার পর আমরা উপর থেকে দেখবো। কোত্থেকে দেখবো? উপর থেকে দেখবো। উপর থেকে কি এরকম একটা অংশ দেখবো না? প্রস্থচ্ছেদ করলে এরকম একটা অংশ দেখবো। এরকম একটা অংশ দেখার পর এখানে এরকম লম্বা লম্বা কিছু কোষ পাবো। এটাকে আমরা কি বলবো? ত্বক। কি বলবো? ত্বক। ত্বক বলতে কি? এতক্ষণ যেটা পড়ে আসছোস, এপিডার্মিস, আবরণ, বাইরের আবরণটা আর কি। বুঝতে পারছি? এই যে এগুলো হচ্ছে বাইরের আবরণ। আচ্ছা, এর নিচে এর নিচে আমরা এরকম কিছু আবার লম্বা লম্বা কোষ পাবো। বুঝতে পারছি? আর বাইরের আবরণটা যে লম্বা লম্বা কোষ হবে এমন কোনো কথা নেই। আমি জাস্ট লম্বা লম্বা আছি, এটা ওর মতন হবে। বাইরের ত্বকের মতন হবে, একসাথেই প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, এটা তো জানি নাকি? তা এরকম লম্বা লম্বা কিছু কোষ পাবো। এই লম্বা লম্বা কোষগুলাকে কি বলতেছে? এই চিত্র কিন্তু পরীক্ষা আসবে। হ্যাঁ, এই লম্বা লম্বা কোষ দ্বারা এগুলাকে বলতেছে অধত্বক। কি বলতেছে? অধত্বক বা হাইপোডার্মিস। হ্যাঁ, অধ অধত্বক।
অধত্বক বা হাইপোডার্মিস। আচ্ছা, অধত্বক, প্রথম কথা হচ্ছে অধত্বক কেন বলা হচ্ছে, এটা হচ্ছে কিসের নিচে থাকে, ত্বকের নিচে থাকে, তাই না? তো সেই জন্য এটাকে বলা হচ্ছে অধত্বক, অধত্বক কোষ বলা হচ্ছে। সব থেকে ইম্পর্টেন্ট, মূলে অধত্বক থাকে না, মূলে অধত্বক থাকে না। স্বাভাবিক, মূলে যদি অধত্বক থাকতো তাহলে পানি শোষণ করতে আরো কষ্ট হতো না, কারণ পানিগুলো আরো আরো কোষ অতিক্রম করে যেতে হইতো। এটা গেল একটা কথা। তারপর হচ্ছে যে এখানে একটা ইয়া থাকে। আচ্ছা, এই যে মাঝখানে একটা ছিদ্র দেখতেছো, এটা হচ্ছে ছিদ্র না, একটু অংশ হচ্ছে আলাদা, একটু অংশ হচ্ছে আলাদা। এই আলাদা অধত্বক থেকে শুরু করে, অধত্বকের নিচ থেকে শুরু করে এখানে অনেকগুলো কোষ থাকে। কি থাকে? কোষ থাকে। এই যে কোষ থাকে, এই সাদা সাদা কোষ দিয়ে গঠনকারী ফুল অংশটাকে কি বলতেছে বলতো? কর্টেক্স। কর্টেক্স কি বলতেছে? কর্টেক্স। এটাকে বলতেছে কর্টেক্স। হ্যাঁ, এবার এই একটা ছিদ্র দেখতেছো, ছিদ্র বলতেছে একটা নীল কালার গোল দেখতেছো, এই নীল কালার গোলের উপর মাঝে মাঝে, আচ্ছা শর্টকাটে যদি বলি, এই নীল কালার গোলটাকে বলা হচ্ছে অন্ততক। কি বলা হচ্ছে? অন্ততক। অন্ত মানে কি? ভিতরে। এই ত্বকটা ভিতরে পাওয়া যাচ্ছে না, দেখ বাইরে একটা ত্বক আছে, আবার ভিতরে একটা ত্বক পাওয়া যাচ্ছে, সেজন্য এটাকে কি বলা হচ্ছে? অন্ততক। এটা কি কি বলা হচ্ছে? অন্ততক। আচ্ছা, অন্ততকের নিচে, অন্ততকের নিচে আবার এরকম লম্বা লম্বা কিছু কোষ পাওয়া যায়, যে কোষগুলোর মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। কি থাকে না? একদম টাইটলি, টাইটলি থাকে, টাইটলি থাকে, একদম টাইটলি। এই যে সবুজ সবুজ দিয়ে আছি, দেখতেছস? এটাকে বলা হয় পেরিসাইকেল। এটাকে কি বলা হয়? পেরিসাইকেল। পেরিসাইকেল। হ্যাঁ, পেরিসাইকেল বলা হয়। আচ্ছা, এই পেরিসাইকেলের নিচে এতটুক যতটুক অংশ, এপিডার্মিস ছাড়া, এপিডার্মিস ছাড়া, এই এপিডার্মিস গুলো ছাড়া বাকি সব অংশ কি গ্রাউন্ড টিস্যু তন্ত্রের মধ্যে পড়তেছে। এই কোষগুলোর দ্বারাই হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র গঠিত। বুঝতে পারছি? গ্রাউন্ড টিস্যু তন্ত্র শুধু বাইরের আবরণটা, কারণ বাইরের আবরণটা কি এপিডার্মিস টিস্যু তন্ত্র, এপিডার্মাল টিস্যু তন্ত্র। হ্যাঁ, মানে অধঃত্বক থেকে শুরু করছি, অধঃত্বক থেকে শুরু করলে সবগুলো কি এখন পর্যন্ত গ্রাউন্ড টিস্যু তন্ত্রে করাইছি। এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রে পেরিসাইকেল পর্যন্ত এগুলো গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ। এখন এইখানে কিছু জাইলেম পাওয়া যায়। কি পাওয়া যায়? জাইলেম গুলো এইভাবে থাকে, কিভাবে থাকে? এভাবে থাকে, এভাবে থাকে জাইলেম গুলা। তো জাইলেম তো পরিবহন টিস্যুর অংশ, তাই না? তাহলে এটা গ্রাউন্ড টিস্যুর মধ্যে পড়তেছে না জাইলেম গুলা। এটা আসছে কেন বুঝাচ্ছি আমি। হুম, এগুলো কি? এগুলো হচ্ছে জাইলেম। এগুলো কি? জাইলেম। এগুলো পরিবহন টিস্যুর অংশ, এগুলো এইটার অংশ না, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ না, জাইলেম। আর এখানে কিছু বড় বড় কোষ থাকে, এই যে এরকম বড় বড় কোষ থাকে, দেখছস নীল নীল? হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে ফ্লোয়েম। এটাও পরিবহন টিস্যুর অংশ, গ্রাউন্ড টিস্যুর অংশ না। ফ্লোয়েম। হ্যাঁ, ফ্লোয়েম। ফ্লোয়েম। এই জাইলেম আর ফ্লোয়েম গুলো বাদ দিলে কিছু কোষ পাওয়া যায়। কিছু কি পাওয়া যায়? কোষ পাওয়া যায়। এ দেখ, লাল লাল আঁকতেছি আমি, আঁকতেছি না? এই যে লাল 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 অনেকগুলা কোষ আমি আঁকতেছি, কেন বলতেছি, এই লাল লাল জিনিসগুলাকে বলা হচ্ছে মজ্জা। এগুলাকে কি বলা হচ্ছে? মজ্জা। হ্যাঁ, আর মজ্জা কিন্তু গ্রাউন্ড টিস্যুর অংশ। মজ্জা কার অংশ? গ্রাউন্ড টিস্যুর অংশ। কিন্তু দেখতো, কিছু কিছু মজ্জা, কিছু কিছু মজ্জা শুধু এক লাইনে গঠিত হয়েছে না, কারণ এক লাইনে গঠিত হয়েছে কেন কেন কারণ মজ্জাগুলো জাইলেম আর ফ্লোয়েমের মাঝ বরাবর থাকে, মানে ভাস্কুলার টিস্যুগুলো মাঝ বরাবর থাকে। তো কিছু কিছু ভাস্কুলার টিস্যু খুব কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে ওর মাঝ বরাবর শুধু এক সারি কোষ দ্বারা মজ্জা গঠিত। দেখ, এক সারি কোষ পাওয়া গেছে, শুধু একটা মাত্র সারি। এটাকে রশ্মির মতন দেখা যাচ্ছে না?
এগুলাকে কি বলা হয়? মজ্জারশ্মি। বুঝতে পারছি? পুরা পুরা জিনিসটা ফিল করতে পারছোস? উদ্ভিদকে প্রস্থচ্ছেদ করলে তুই, হ্যাঁ বুঝিনি। হ্যাঁ এভাবে আঁকতে হবে। তো তোকে চিহ্নিতকরণ করে দিতে হবে আর কি। আর তোদের কি কালার পেন ইউজ করার নিয়ম আছে? মনে তো হয় না, না আছে। তাহলে পেন্সিল, হ্যাঁ পেন্সিল দিয়ে চিহ্নিত করে দিবি। তো বই চিত্রটা আঁকতে পারো। বই চিত্রটা হচ্ছে কি জানোস? আমি জাস্ট বই চিত্রটাকে এভাবে আঁকছি, যে এবার বৃত্তাকার আঁকছি আর কি। ওরা জাস্ট একটা অংশ আঁকছে। বুঝতে পারছি? তাহলে পুরা জিনিসটা কি তুই ফিল করতে পারছিস কিনা? শিওর? আচ্ছা মেইন পড়াইতে পারায়নি, চিত্রটা কেন আঁকছি এটাতে পড়ালাম না। এ অধত্তক আছে না? অধত্তক থেকে, আমি কি এটা কোন কলম দিয়ে দেখাবো? লাল দিয়ে দেখাই। এই অধত্তক থেকে, এই যে অধত্তক থেকে শুরু করে, এই অধত্তক থেকে শুরু করে অন্ততক পর্যন্ত, হ্যাঁ অন্ততক পর্যন্ত অঞ্চলকে কি বলা হয়? বহিঃস্থলীয় অঞ্চল। কি বলা হয়? বহিঃস্থলীয় অঞ্চল। বহি 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 মানে বাইরে, স্টিলের, স্টিলের বাইরের অংশ বহিঃস্থলীয় অঞ্চল। বহিঃস্থলীয় অঞ্চল মানে কি স্টিলের বাইরের অংশ। এখন কথা হচ্ছে, তার মানে স্টিলি বলা হচ্ছে কাকে? স্টিলি বলা হচ্ছে পেরিসাইকেল, না অন্ততকে, অন্ততক পর্যন্ত তো বহিঃস্থলীয় অঞ্চল। অন্ততকের নিচে কি আছে? পেরিসাইকেল আছে না? এই পেরিসাইকেল থেকে শুরু করে ভিতরে যা আছে পুরাটাকে কি বলা হয়? স্টিলি বলা হয়। হ্যাঁ, স্টিলের সবকিছু কিন্তু গ্রাউন্ড টিস্যু দ্বারা গঠিত না। কারণ কেন? স্টিলের ভিতরে কিন্তু ভাস্কুলার টিস্যু গুলো পাওয়া যাচ্ছে, জাইলেম ফ্লোয়েম পাওয়া যাচ্ছে না। তার মানে পুরা স্টিলই কিন্তু গ্রাউন্ড টিস্যু দ্বারা গঠিত না। স্টিলি বলতে কি বোঝাচ্ছে? স্টিলি বলতে বোঝাচ্ছে পেরিসাইকেলের ভিতর থেকে, পেরিসাইকেল থেকে শুরু করে ভিতরে যা আছে সবগুলো কি স্টিলি। মানে পেরিসাইকেল সহ অঞ্চলটাকে কি বলা হচ্ছে? স্টিলিও বলা হচ্ছে। তো তো গ্রাউন্ড টিস্যুকে সেজন্য দুই ভাগে ভাগ করছে। কি কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অধঃতক থেকে অন্ততক পর্যন্ত অঞ্চলকে বলা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল। কারণ কেন? এতটুকু অঞ্চল হচ্ছে কি স্টিলের বাইরের অংশ। স্টিলের বাইরের অংশ। অন্ততক কিন্তু স্টিলের বাইরের অংশ। আর স্টিলের মানে পেরিসাইকেল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, পেরিসাইকেল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত অঞ্চলটাকে কি বলা হচ্ছে? পেরিসাইকেল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত অঞ্চলটাকে বলা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল, মানে স্টিলের ভিতরের অঞ্চল। বুঝতে পারছি? অন্তঃস্থলীয় অঞ্চলে আবার জাইলেম ফ্লোয়েম আঁকিয়ে দিই, মানে জাইলেম ফ্লোয়েম কিন্তু থাকবে, অবশ্যই থাকবে, কারণ জাইলেম ফ্লোয়েম স্টিলের অংশ। কিন্তু জাইলেম ফ্লোয়েম কিন্তু গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ না। তাহলে পেরিসাইকেল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এখানে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশগুলো কোনগুলা? একটা হচ্ছে পেরিসাইকেল, পেরিসাইকেল হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ। তারপর হচ্ছে মজ্জা, তারপর হচ্ছে মজ্জা রশ্মি। বুঝতে পারছি? সেই জন্য হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে দুই ভাগে ভাগ করছে। এই যে বহিঃস্থলীয় অঞ্চল আর অন্তঃস্থলীয় অঞ্চল। হ্যাঁ, বহিঃস্থলীয় অঞ্চল কতটুকু পর্যন্ত? স্টিলের বাইরের অংশ, ওই যে বলছি তো অন্তত পর্যন্ত। হ্যাঁ, আর অন্তঃস্থলীয় অঞ্চল কোনগুলো? পেরিসাইকেল থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ পর্যন্ত অংশকে স্টিলি বলা হয়। বুঝতে পারছি? এগুলো পড়াই হয়েছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট অধঃতক। অধঃতক মানে কি? একদম শুরুর ত্বকটা, মানে ত্বকের নিচে যে ত্বকটা থাকে, তাই না? ত্বকের পরে তো এটা নর্মালি কোলেনকাইম আর স্ক্লেরেনকাইম টিস্যু একাধিক স্তর দ্বারা গঠিত। এটাকে অধঃতক বলে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মূলে অধঃতক থাকে না, একটু আগে পড়ে আসছি আমি, পড়ে আসছি না? তারপর হচ্ছে কর্টেক্স। কর্টেক্স হচ্ছে অধঃতকের নিচে আরম্ভ করে অন্ততকের উপর পর্যন্ত কর্টেক্স। হ্যাঁ, এটি প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত বহুস্তর বিশিষ্ট। মূলের কর্টেক্স বহু স্তর বিশিষ্ট হয়। এইগুলো হচ্ছে এমসিকিউ, এমসিকিউর জন্য লাগবে। আর হচ্ছে কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট হয়। হ্যাঁ, কর্টেক্সের কাজ কি? কর্টেক্স একটা যেহেতু একটা বিশেষ মানে একটা বিশাল অংশ, তো বিশাল অংশের কাজ কি হয়? পানি আর পানি সঞ্চয় করবে, খাদ্য সঞ্চয় করবে। এগুলো কর্টেক্সকে দেখলেই তো বোঝা যায়, তাই না? এটা সঞ্চয় করার জিনিস। হ্যাঁ, পানি আর খাদ্য সঞ্চয় করবে। তারপর হচ্ছে সঞ্চয় ছাড়াও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, সালোক সংশ্লেষণ অংশগ্রহণ করে। অন্ততক, অন্ততক হচ্ছে স্টিলের বাইরে এবং কর্টেক্সের নিচে এক স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট। তাহলে অন্তত কয় স্তর বিশিষ্ট হয়? এক স্তর বিশিষ্ট হয়। মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক বিদ্যমান। তার মানে অন্ততক বিদ্যমান না কোথায়? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক দেখা যায় না। বুঝতে পারছি?
মূলও দেখা যায়, কাণ্ড দেখা যায়, কিন্তু মূল বলতে একবীজপত্রী উদ্ভিদের মূলও দেখা যায়, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলও দেখা যায়, কিন্তু কাণ্ডের মধ্যে শুধু দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দেখা যায়। হ্যাঁ, তার মানে দেখা যায় না কোথায়? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। তো তুমি বইয়ের এক পাশে লিখে দাও, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক থাকে না। এগুলো এমসিকিউ আসবে। হুম। আচ্ছা, আমি আবার চিত্রে যাই। মূলের অন্ততকে, হ্যাঁ, মূলের অন্ততক আছে না? মূলের, কাণ্ডের অন্ততক না আবার। মূলের অন্ততকে মাঝে মাঝে এরকম আবার একটা মোমের আবরণ দেখা যায়, অন্ততকের উপর একটা মোমের আবরণ জমা হয়। হ্যাঁ, জমা হয় মূলের অন্ততকে। মূলের বাইরে কিন্তু জমা হয় না, মূলের বাইরে কিন্তু কখনো ইয়া থাকে না, এক্সট্রা আবরণ থাকে না, মূলের অন্ততকে থাকে। এটা অনেকটা সুতার মতন না? মোম নরমালি লিগনিন আর সুবেরিন দ্বারা গঠিত হয়। মোম নরমালি লিগনিন আর সুবেরিন দ্বারা গঠিত। এই লিগনিন আর সুবেরিন গঠনটা এমন হয় যে একটা সুতার মতন ফিতা নেওয়া হয়। হ্যাঁ, এই ফিতাটা আবিষ্কার করছে কে? ক্যাসপেরিয়ান নামক একটা বিজ্ঞানী আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে? তো ক্যাসপেরিয়ানের উপর নামের উপর ভিত্তি করে এই সুতাটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। স্ট্রিপ মানে কি? ফিতা। ক্যাসপেরিয়ান স্ট্রিপ, বুঝতে পারছি? তার মানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখা যায় কোথায়? অনলি মূলে দেখা যায়, কাণ্ডে দেখা যায় না। বুঝতে পারছি? এই যে কোথায় গেল? হ্যাঁ, এই যে সরু ফিতার নেওয়া একটা বেষ্টনী সৃষ্টি করে, এটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। হ্যাঁ, বিজ্ঞানী ক্যাসপেরি হচ্ছে এটা আবিষ্কার করছে আর কি। হ্যাঁ, তো মূলের ত্বকে হচ্ছে মূলের অন্ততকে হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে, আর কোথাও থাকে না। হুম। অন্ততকে যেসব কোষগুলো প্রাচীর পাতলা থাকে তাদেরকে প্যাসেজ সেল বলা হয়। হ্যাঁ, আচ্ছা, প্যাসেজ সেল এটা অনেক ইম্পর্টেন্ট। আমি শুধু এখন, আচ্ছা, অন্ততক কি এই নীল নীল কোষগুলা না? আমি রাখছি এই যে এই নীল 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 কোষগুলা কি ছিল? অন্ততক, এই যে অন্ততক, তাই না? এই অন্ততকগুলো দেখতো খুব টাইটলি না, একটার সাথে একটা খুব টাইটলি বাইন্ডেড না অন্ততকগুলা? কোনো ফাঁক নাই। তো ফাঁক না থাকার কারণে এই বাইরের পানি আর ভিতরের পানির মধ্যে একটা ব্যালেন্স থাকে। বুঝতে পারছি? কারণ ভিতরে কি হয়, জাইলেম পানিগুলো পরিবহন করতেছে, জাইলেমকে জাইলেমে কাজ করতে দিতে হবে না? মূল থেকে যে পরিমাণ পানি শোষণ করছে ওই পানি তো জাইলেম পরিবহন করবে। বাড়তি পানি যদি এখানে ঢুকে যায় তাহলে এটা ক্ষতিকর হবে না? সেই জন্য অন্ততকের কোষগুলো খুব টাইটলি বাইন্ডেড থাকে, যাতে এদিকের পানিগুলো এদিকে আসতে না পারে, এদিকের পানিগুলো এদিকে যাইতে না পারে। বুঝতে পারছি? যাইতে না পারে। এখন কথা হচ্ছে, কিন্তু মাঝে মাঝে পানির যাতায়াতের প্রয়োজন পড়ে। মাঝে মাঝে কি হয়? পানির যাতায়াতের প্রয়োজন পড়ে। তো মাঝে মাঝে যখন পানির যাতায়াতের প্রয়োজন পড়ে, এই যে অন্ততক যেটা আঁকছি, এই যে অন্ততকের সবগুলা কোষ তো টাইটলি বাইন্ডেড। হ্যাঁ, খুব টাইটলি বাইন্ডেড অন্ততকে। কিন্তু কিছু কিছু কোষ পাতলা প্রাচীর পাতলা প্রাচীর বিশিষ্ট। পাতলা হয়। কেন পাতলা হয়? যখন প্রয়োজন হয় এই পাতলা কোষগুলা দিয়ে হচ্ছে পানি যাতায়াত করে। ওই পাতলা কোষগুলাকে বলা হচ্ছে প্যাসেজ সেল। কি বলা হচ্ছে? প্যাসেজ সেল। তার মানে প্যাসেজ সেল কোথায় থাকে? অন্ততকে থাকে। বুঝতে পারছি? তাহলে প্যাসেজ সেল থাকে অন্ততকে। তাহলে এগুলো গেলে শেষ হলো। অনেক সময় এই স্তরে প্রচুর শ্বেতসার কণিকা বিদ্যমান থাকতে থাকা এই স্তরকে শ্বেতসার আবরণ বলে। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে হচ্ছে শ্বেতসার আবরণ দেখা যায়। হ্যাঁ, তার মানে আরো একটা বাড়তি আবরণ মাঝে মাঝে দেখা যায়, এটা হচ্ছে শ্বেতসার জাতীয় আবরণ। এই শ্বেতসার আবরণ হচ্ছে নর্মাল দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বেশি দেখা যায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের তো কোনটা কোথায় দেখা যায়, কোনটা কোথায় দেখা যায় না, এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এবার হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। অন্তঃস্থলীয় অঞ্চল হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র। অন্ততকের নিচে ভাস্কুলার বান্ডেলের বাইরে এক বা একাধিক কোষে একটা বিশেষ টিস্যুকে বলা হয় পেরিসাইকেল। হ্যাঁ, জলজ উদ্ভিদের মূলে বা কাণ্ডে এদের দেখতে পাওয়া যায় না। তার মানে পেরিসাইকেল দেখতে পাওয়া যায় না কোথায়? জলজ উদ্ভিদের জলজ উদ্ভিদ যারা আছে ওদের মূলেও দেখা যাবে না, কাণ্ডও দেখা যাবে না। বুঝতে পারছি? আর নর্মালি জলজ উদ্ভিদ না হলে অন্যান্য উদ্ভিদে দেখা যাবে। তো অন্যান্য উদ্ভিদের মূলের মধ্যে সাধারণত যে পেরিসাইকেলটা হয় এটা একস্তর বিশিষ্ট হয়। হ্যাঁ, কুমড়া ও কুমারিকার কাণ্ডে এটি বহুস্তর বিশিষ্ট স্ক্লেরেনকিয়ামা টিস্যু দিয়ে গঠিত হয়। কুমড়া আর কুমারিকার কাণ্ডে। বুঝতে পারছি? তার মানে অন্যান্য উদ্ভিদের মূল আছে না, মূলের মধ্যে যে পেরিসাইকেলটা পাবো এটা হচ্ছে একস্তর বিশিষ্ট। আর কুমড়া গাছের মধ্যে কাণ্ডের মধ্যে যে ইয়াটা পাবো, পেরিসাইকেলটা পাবো, এটা বহুস্তর বিশিষ্ট আর স্ক্লেরেনকিয়ামা টিস্যু দিয়ে গঠিত। নর্মালি কিন্তু ইয়া
নর্মালি প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয় এগুলা, বুঝতে পারছি? প্যারেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে এটিকে হার্ড পাস বা গুচ্ছটুপি বলে। হ্যাঁ, এই স্তর সেকেন্ডারি পাজক টিস্যুর সৃষ্টি হয়। এই জিনিসটা আমি পরে পড়াবো, যখন ফ্লোয়েম পড়াবো তখন। হ্যাঁ, বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে কাজ কি? কাজ হচ্ছে পার্শ্বমুখের সৃষ্টি করা, তারপর হচ্ছে কাণ্ডের অস্থানিক মূল সৃষ্টি করা, এগুলো হচ্ছে কাজ। হ্যাঁ, এগুলো নিজে নিজে পড়ে বলি, এগুলো তো পড়ার কিছু নেই। তারপর মজ্জা কি? মজ্জা তো পড়াই ফেলছি। ওই ভাস্কুলার পেরিসাইকেলের ভিতর ভাস্কুলার বান্ডেল ছাড়া বাকি যা আছে এগুলো মজ্জা। হুম, তো মূল কাণ্ডে ক্যালসিয়ামকে মজ্জা বলে। তারপর হচ্ছে এগুলো প্যারেনকাইমা দিয়ে গঠিত, এগুলো নিজেরা করতে পারবে। মজ্জা রশ্মি মানে কি? দুইটা ভাস্কুলার টিস্যুর মাঝখানে, মজ্জা তো অ্যাকচুয়ালি পুরা অংশ জুড়ে অবস্থান করে, কিন্তু ভাস্কুলার টিস্যু দুইটা যদি কাছাকাছি অবস্থান করে ওদের মাঝখান বরাবর একটা রশ্মির মতন দেখায়, মজ্জাটাকে তখন কিসের মতন দেখায়? রশ্মির মতন দেখায়। তখন ওটাকে কি বলা হয়? মজ্জা রশ্মি। আর মজ্জা রশ্মি হচ্ছে নর্মালি প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত, বুঝতে পারছি? এবার হচ্ছে গ্রাউন্ড টিস্যু মোটামুটি সবারটা শেষ, এখন হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যু। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট, পাতার গ্রাউন্ড টিস্যুটাকে ম্যাসোফিল বলা হয়। কি বলা হয়? ম্যাসোফিল বলা হয়। হ্যাঁ, এটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট ও পাতলা প্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। বিষম পৃষ্ঠের পাতায় ম্যাসোফিল, পেলিসেড ও স্পঞ্জি প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা কোষস্তরে ইয়া থাকে, বিভক্ত থাকে। নর্মালি অন্যান্য অন্যান্য সার হলে কি করতে, এটা পড়াইতে চলে যেত এমনি মুখস্থ করতে, যে পাতার গ্রাউন্ড টিস্যুকে ম্যাসোফিল টিস্যু বলে। আর ম্যাসোফিল টিস্যু হচ্ছে যে, আর বিষম পৃষ্ঠের পাতার মধ্যে মানে ম্যাসোফিল কোষগুলো পেলিসেড আর স্পঞ্জি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এখন পেলিসেড প্যারেনকাইমা কি, স্পঞ্জি প্যারেনকাইমা কি, এটার বুঝিয়ে দিত না, বুঝিয়ে দিত। কিন্তু আমি তো সব পড়াই, বায়োলজি জিনিসটা আমার মানে ফিল করতে হয় আমি মনে করি। হ্যাঁ, এটা তো এটা 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 কি একটা পাতা? এটা কি একটা পাতা? পাতাটাকে আমি এই জায়গায় কাটছি, এই জায়গায় কাটছি। আর আমি লিওনার্দো দা ভিঞ্চির ছোট ভাই। হ্যাঁ, এই জায়গায় কাটছি, এই জায়গায় কাটার পর আমি এদিক থেকে দেখতেছি, কোন দিক থেকে? এদিক থেকে দেখতেছি পাতাটাকে। এদিক থেকে দেখলে পাতাটাকে এরকম দেখাবে না? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে তখন দেখা যায় যে পাতার উপরের অংশটা এরকম লম্বা লম্বা, এরকম লম্বা লম্বা কিছু কোষ দ্বারা গঠিত, বুঝতে পারছি? লম্বা লম্বা কিছু কোষ দ্বারা গঠিত। এই লম্বা লম্বা যে কোষগুলো দ্বারা গঠিত, আচ্ছা আমি একসাথে পড়ে। আর নিচের অংশটা দেখবি যে গোলাকার, গোলাকার, গোলাকার কোষ দ্বারা গঠিত। এখন লম্বা লম্বা কোষগুলোও প্যারেনকাইমা, গোলাকার কোষগুলোও কি প্যারেনকাইমা। হ্যাঁ, কিন্তু লম্বা লম্বা কোষগুলোকে বলা হচ্ছে পেলিসেড প্যারেনকাইমা। কি বলা হচ্ছে? পেলিসেড প্যারেনকাইমা। আর গোলাকার গুলাকে কি বলা হচ্ছে? স্পঞ্জের মতন গোল না এগুলা? স্পঞ্জ কি গোল হয় না? এটাকে বলা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা। ইয়া, ত্বক আর ভাস্কুলার টিস্যু ছাড়া বাকি পুরা বডির অংশের যে গঠন করে এটাকে গ্রাউন্ড টিস্যু বলে, তাই না? তো পাতার ফুল বডিটা এদের দ্বারা গঠিত থাকে, ভিতরের বডিটা। হ্যাঁ, তো এটাকে বিষম পৃষ্ঠ পাতা কেন বলতেছে? কারণ উপরের পৃষ্ঠ হচ্ছে পেলিসেড প্যারেনকাইমা আর নিচের পৃষ্ঠ হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। তো এটাকে সমান হয়েছে, এক পৃষ্ঠ আর এক পৃষ্ঠ সমান হয়েছে, সেজন্য এটাকে বলা হয় বিষম পৃষ্ঠ পাতা। হ্যাঁ, আর যদি সমপৃষ্ঠ পাতা বলে তাহলে উপরেও প্যালিসেড প্যারেনকাইমা থাকবে, নিচেও প্যালিসেড প্যারেনকাইমা থাকবে, অথবা উপরেও স্পঞ্জি প্যারেনকাইমা থাকবে, নিচেও স্পঞ্জি প্যারেনকাইমা থাকবে। তাহলে এই গেল। আর পাতার গ্রাউন্ড টিস্যুটাকে বলা হয় মেসোফিল, এটা অনেক ইম্পর্টেন্ট কথা, বুঝতে পারছি? তাহলে এই গেল গ্রাউন্ড টিস্যু তন্ত্র। আর এই গেল আজকের পড়া। এরপরে ভাস্কুলার টিস্যু তন্ত্র পড়াই দিয়ে এই ক্লাস শেষ করে ফেলবো, মানে এই চ্যাপ্টার শেষ করে ফেলবো, বুঝতে পারছি আমি? সব বুঝছোস?